ছোট্ট বডি তার লক পরিবার নিয়ে তাদের পুরনো বাড়ি কি হাউসে ওঠে, কিন্তু ধীরে ধীরে তারা সেই বাড়িতে অনেক রহস্যময় ম্যাজিক্যাল কি পায়, যেগুলোর প্রত্যেকটিতে রয়েছে ভিন্ন ভিন্ন পাওয়ার। তবে এই পাওয়ারের পেছনে রয়েছে এক ভয়ঙ্কর ডেমন ডজ, যে কিনা যে কোনো মূল্যে সেই চাবিগুলো নিতে চায়, এবং এই জন্য সে সাহায্য নেই আইডেন্টিটি কিয়ের, যেটার সাহায্যে সে নিজের রূপ বদলে লক পরিবারকে ধোঁকা দেয়। কিন্তু লক পরিবারের সেই চাবিগুলোর ব্যবহার করে যেমনি তারা ডজকে হারিয়ে দেয়, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। এখন ডজ কি তার মিশনে সফল হবে, নাকি লক ফ্যামিলির জন্য নতুন বিপদ অপেক্ষা করছে? এই সব কিছু দেখব আজকের ভিডিও লক অ্যান্ড কি সিরিজের সিজন 2-তে। সিজন 1 আমি অলরেডি একটা ভিডিওতে এক্সপ্লেন করে দিয়েছি, যেটা না দেখে থাকলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নাও। শুরুতে আমরা কিছু ব্রিটিশ লোকদের দেখতে পাই, যারা এই কেভের ভেতরে পৌঁছেছে, যে কেভের ভেতরে ব্ল্যাক ডোর রয়েছে। এদের যে লিডার থাকে, সে যখনই পাথরের উপর হাত লাগায় অমনি দেয়ালটা একদম খুলে যায়। পেছন থেকে নীল রঙের আলো বের হতে থাকে। পেছনে একটা আলাদা ডাইমেনশন, একটা অন্য দুনিয়া থাকে। এই লোকগুলো এখন পর্যন্ত কিছুই বুঝতে পারে না যে এটা কোন ধরনের জায়গা। আর তখনই ওটার ভেতর থেকে বুলেট বের হওয়া শুরু হয়ে যায়। আমরা দেখেছিলাম বুলেটগুলো ভুল করে ইডেনের গায়ে লেগে গিয়েছিল, আর এটা সেই বুলেট যেটা মানুষকে একটা ডিমন বা মনস্টারে পরিণত করে দেয়। এখন এই 3 জন সোলজারের মধ্যে একজনের বুলেট লাগে, আর ওই সোলজার পুরোপুরি পাগল হয়ে যায়। আর যে লোকগুলো এদের ধরতে এসেছে তাদের সে খুব খারাপভাবে মারতে থাকে। এদের যে মেন সোলজার থাকে, অর্থাৎ মেন লিডার, সে ভাবে সে যদি এটার ভেতরে চলে যায় বা তারও যদি বুলেট লেগে যায়, তাহলে সেও হয়তো এমন ফাইট করতে পারবে, সে পুরো দুনিয়াকে মারতে পারবে। এই কারণে সেও এই গুহার ভেতরে ঝাঁপ দেয় আর নিজেও একটা মনস্টারে বদলে যায়। প্রেজেন্ট টাইম আমরা ইডেন আর গেবকে দেখি। সে ইডেনের সাথে কেবের ভেতরেই আসে, আর তাকে সবার আগে ওই বুলেটটা খুঁজতে হয়, যাতে সে আরও মানুষকে মনস্টারে পরিণত করতে পারে। তখন এখানে 2 জন পুলিশ অফিসার আসে। ইডেনের কাছে ওই সময় এই শ্যাডো ক্রাউনটা থাকে, যেটা দিয়ে সে শ্যাডো বানাতে পারে। ওই শ্যাডোগুলো এখানে পুলিশগুলোকে মেরে ফেলে। কিনসি, যেখানে খুব সুন্দর একটা দুনিয়ার ভেতর বসে আছে, এত সুন্দর দুনিয়া যেটা আসলে রিয়েল হতে পারে না। সে যখন কোনো কিছুর উপর কালার করে, তখন কালার নিজে থেকেই চেঞ্জ হয়ে যেত, সং নিজে থেকেই চেঞ্জ হয়ে যেত। এরপর কিনসি দাঁড়িয়ে সোজা পানির উপর হাঁটতে থাকে। পরিষ্কার বোঝা যায় যে সে তার ইমাজিনারি ওয়ার্ল্ডের ভেতরে আছে। তখনই কিনসি নিজের রুম থেকে বাইরে বের হয় আর নিজের বডিতে মাইন্ড কি লাগায়। আর ওই সময় টাইলারও চলে আসে। এরা দুজনে একই চাবি এক্সচেঞ্জ করে, কারণ এরা দুজনই এই চাবিগুলো দিয়ে কাজ করে। আসলে এরা চাবিগুলো নিজেদের পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করে। সে মাঝে ড্রিঙ্ক করা শুরু করে দিয়েছে, কিন্তু তবুও তার পেছনের কিছু মনে নেই। সে বডির কাছে যায়, আর বডি একটা বেল্ট পরে আছে, এবং সে খুব ভারী সোফা নিজের হাতে উঠিয়ে এই রুম থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। বডি বলে যে, মা, এটা একটা হারকিউলিস কি, এটা দিয়ে আমি খুব পাওয়ারফুল হয়ে যাই, যে কোনো ভারী জিনিস উঠাতে পারি। কিন্তু পরের মুহূর্তে নিনাই সবকিছু ভুলে যায়, যে বডি তাকে চাবিটার ব্যাপারে কি বলেছে। আসলে বডিও জানে তার মা সবকিছু ভুলে যাবে, অর্থাৎ কোনো ম্যাজিকে তার মনে থাকবে না। এদিকে কিনসি, যে এখন নিজের মুভির প্রমোশনের জন্য সব জায়গায় ঘুরতে থাকে, তখনই সেখানে গেপ পৌঁছায়। সেখানে কিনসির সাথে খুব ভালো সাজার অভিনয় করে, আর সেই সাথে নিজের কস্টিউমে পরে আসে, কারণ জলদি এদের মুভির প্রিমিয়ার আসতে চলেছে। বেশি লোক এই মুভির ব্যাপারে জানে না, এই কারণে এরা খুব চেষ্টা করে যাচ্ছে। কিনসির এখানে স্কটের সাথে কথা হয়। কিনসি গেবকে বেছে নেয়, আর স্কটকে নেয়নি। কিন্তু এটা পরিষ্কার বোঝা যায় যে কিনসির মনে এখনো স্কটের জন্য জায়গা আছে। অন্যদিকে টাইলার নিজের গার্লফ্রেন্ডের জ্যাকির সাথে বসে আছে। জ্যাকিকে এই সময় পড়াশোনা করতে হবে, কারণ তার ভ্যাকেশন শেষ হতে খুব কম সময় বাকি আছে, আর তাকে বইপত্র পড়তেই হবে। তো এখানে টাইলারও ওই চাবির সাহায্য নেই, অর্থাৎ মাইন্ড কি ব্যবহার করে সে বইগুলো রেখে দেয় তার ব্রেনে, যাতে জ্যাকি টাইম ওয়েস্ট না করে, এবং ওই বইগুলো সে নিজে থেকেই পড়ে নেয়। নিনার বাড়িতে তার সাথে অফিসার দেখা করতে এসেছে, যে অনেকগুলো টমেটো এনেছে তার বাগান থেকে। সে নিনার সাথে কথা বলে। আসলে এখন পর্যন্ত 3 মাস হয়ে গিয়েছে ওই পুরো ইনসিডেন্টের, আর এলিকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। সে একদম গায়েব হয়ে গিয়েছে, আর সে নিনাকেও না চাইতে এটা বলে এই শহরটা খুব ছোট শহর, আর যদি এলিকে খুঁজে পাওয়া না যায় তাহলে তার কেস বন্ধ করে দেওয়া হবে। এরা চায় না যে এলির কেস বন্ধ করে দিক, কিন্তু দুর্ভাগ্যবশত উপর থেকে এদের উপর ফোর্স আছে, আর হয়তো জলদি তারা এলির কেস বন্ধ করে দিবে। সে রাফাসের ব্যাপারে নিনাকে জিজ্ঞেস করে। নিনা বলে হ্যাঁ, সে তার আন্টির বাসায় আছে। এই কথাটা বডি শুনে ফেলে, আর তার রাফাসের জন্য খুব খারাপ লাগে। সে রেগে গিয়ে আবার রুমে চলে যায়, যেখানে সে হারকিউলিস বেল্ট পরে আর ওটার ভেতরে চাবি লাগায়। এরপর জোরে জোরে সোফাটাকে রুম থেকে বের করার চেষ্টা করে। ভুল করে সে দরজাটা ভেঙে ফেলে। তখন সে নর্মাল হয়ে একটু শান্ত হয়। সেই রুমটা আরও বেশি এক্সপ্লোর করতে থাকে, বাকি জিনিসপত্র দেখতে থাকে। তখন কার্বার্ডের উপর থেকে জিনিস সরাতে গিয়ে সে একটা বিশাল বড় স্কাল দেখতে পায়, যেটা দেখে সে ভয় পেয়ে যায়। অন্যদিকে গেব ওই বুলেটটার উপর এক্সপেরিমেন্ট করতে চায়, যেটা সে কেভ থেকে পেয়েছে। ওদিকে বডি নিজের সাথে কিনসি আর টাইলারকে নিয়ে রুমের ভেতরে পৌঁছায়, আর ওই বড় স্কালটা দেখায়। তোমরা কি বুঝতে পারছো এটা কি জিনিস? এটা কি কোনো ডাইনোসরের নাকি অন্য কোনো ক্রিয়েচারের? আমি এমনটা আগেও দেখেছি। স্কাল আমার স্কুলেও ছিল। এটা একটা ইঁদুরের স্কাল, কিন্তু এত বড় স্কাল। এমনিতে ওই বাড়িটা হাউস অফ কি,
যদি আমরা ম্যাজিক্যাল কি পেতে পারি তাহলে এত বড় ইঁদুরও থাকতে পারে। টাইলার বলে, দেখো এটা যে জিনিসই হোক এটা মরে গিয়েছে আর ফিরে আসবে না। বডি বলে, এমন কিছুই না। তোমরা কি জানো যে ওই দরজার ভেতর থেকে কি কি জিনিস বের হতে পারে? যদি এটা থাকতে পারে তাহলে আরও জিনিস আসতে পারে। এটাও তো হতে পারে যে শুধু আমরাই এই চাবিগুলোর প্রোটেক্টর, কিন্তু আমরা মজা করছি। আমাদের এই ব্যাপারে সিরিয়াস হওয়া উচিত। কিনসি ও টাইলার তার কথা বুঝতে পারে এবং তারাও ধীরে ধীরে সিরিয়াস হতে শুরু করে। এরপর ফ্যামিলি ডিনারে বডি, কিনসি, টাইলার, নিনা আর এদের সাথে ডানকান বসে আছে। ডানকান এখানে তার ফিয়ন্সের সাথে বসে আছে। এরা ফ্যামিলির সবাই মিলেমিশে কথা বলতে থাকে। এখানে জানা যায় যে ডানকান যাকে সাথে নিয়ে এসেছে তার সাথে সে নিজের এঙ্গেজমেন্ট অ্যানাউন্স করে দেয় আর জলদি সে তাকে বিয়ে করতে চলেছে। তার বয়ফ্রেন্ড কিছু সময় এখানে থাকবে আর তারপর চলে যাবে, কিন্তু জলদি তারা এই বাড়িতেই বিয়ে করতে চলেছে। অন্যদিকে গেব আর ইডেনকে দেখা যায় যারা নিজেদের ওই বুলেটের এক্সপেরিমেন্ট করার জন্য একটা জঙ্গলে পৌঁছে যায়। এখানে তারা তৈরি করে একটা ঘর দেখতে পায় আর সাথে একটা গুন্ডাকেও পায় যার হাতে বন্দুক ছিল, কিন্তু এদের দুজনের উপর তো বন্দুকের কোনো অ্যাটাকই হয় না। এই কারণে তারা এই লোকটাকে খুব খারাপভাবে মেরে ফেলে আর তার ঘরটা দখল করে নেয়। এখন এখানে গেব, যে আসলে ডজ, এই কারণে সে ইডেনকে ভয় দেখিয়ে রাখে আর ইডেনকে দিয়ে সব কাজ করায়। এখন এরা রুমের ভেতরে পৌঁছে গিয়েছে। তারা নিজেদের সব কাজ করতে থাকে। ইডেন বলে তারা বারবার প্রত্যেকটা চাবির জন্য ওই ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট। কেমন হয় যদি ইডেন কিনসির চেহারা পেয়ে যায়, তাহলে সেই সব চাবি নিজের কাছে নিয়ে আসবে এবং ওমেগা কিও পেয়ে যাবে। তখন গেব তাকে চাবি দেয় আর বলে, নাও ট্রাই করে দেখো। ইডেন ওই চাবিটা অর্থাৎ নিজের ফেস চেঞ্জ করার চাবিটা ব্যবহার করে, কিন্তু সে কিনসির চেহারা বদলাতে পারে না। এখন এখানে গেব, যে নিজের আসল চেহারায় ফিরে পেয়েছে, সে সব কিছু এক্সপ্লেন করে যে ডজ আসলে লুকাস র্যান্ডেলের বন্ধু ছিল। আর যখন দরজাটা খোলে অর্থাৎ ব্ল্যাক ডোর খোলে, তখন লুকাসের একটা বুলেট এসে লাগে। এরপর লুকাস পুরোপুরি বদলে যায়, একটা ডিমানে পরিণত হয়। তখনই সে ডজের চেহারা নেই। কোনো মানুষ কোনো জীবিত মানুষের চেহারা নিতে পারে না। হয় তাকে ওই মানুষটাকে মারতে হবে অথবা কোনো নতুন চেহারা বানাতে হবে। কোনো জীবিত মানুষের চেহারা নিয়ে ইম্পসিবল। অর্থাৎ ইডেন এখন কিনসির চেহারা নিতে পারবে না। সে ইডেনকে বলে, নিজের লিমিটে থাকো, আমি যেটা বলি সেটাই করো। ইডেন ডজের এই ব্যবহারে আসলেই বিরক্ত। সে যদিও একটা ডিমন, কিন্তু তবুও ডজের এত বাজে ব্যবহারে সে বিরক্ত হয়ে গিয়েছে। এখন এরা দুজনে মিলে এক্সপেরিমেন্ট আবার শুরু করে দেয়। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, নতুন ইউজাররা আমার প্রোমোকোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো আর রেজিস্ট্রেশনের সময় প্রোমোকোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। ওদিকে স্কট নিজের পুরো টিমের সাথে আছে আর এখানে প্রিমিয়ারে খুব ভালো সেট আপ করা হয়েছে। কিনসি খুব সুন্দর একটা ড্রেস পরে এসেছে। এখানে সে স্কটের সাথে গলা মেলানো করে আর বলে যে তুমি তো অনেক সুন্দর সেট আপ করে ফেলেছো। স্কট বলে যে হ্যাঁ, আমি কিছুটা মেহনত করেছি। এখন এখানে এই যে ছোট মুভিটা বানানো হয়েছে সেটা হচ্ছে প্রথমের সেই মুভিটা। সেটার যত লোক ছিল, যত কাস্ট অ্যান্ড ক্রু ছিল, তারা সবাই আসে এবং ছবি তোলে। আর এরপর মেইন ক্যারেক্টার আর ডিরেক্টরের ছবি তোলা হয়। এখন এখানে গেব একটু সুযোগ ছাড়ে না, সে কিনসিকে কিস করে যাতে স্কটের কিছুটা জেলাস হয়। এরপর সবাই ভেতরে পৌঁছে যায়। এই সময় কিনসির সাথে একটা মেয়ে এসে দেখা করে, যে নিজের নাম অ্যাবি বলে। সে বলে যে আমি আপনার অনেক বড় ফ্যান। তো কিনসি বলে যে এখনও তো মুভি রিলিজই হয়নি, তাহলে তুমি আমার ফ্যান কীভাবে হলে? তখন এখানে স্কট আসে আর কিনসির সাথে তার পরিচয় করিয়ে দেয় আর ইনফর্ম করে যে এ আমাদের পুরো মুভিটা এডিট করেছে, সব ব্যাকগ্রাউন্ড মিউজিক এই দিয়েছে। স্কটের অ্যাবি এটাও কিনসিকে বলে যে তারা কিভাবে একসাথে পুরো সময় একটা রুমের ভেতর কাটিয়েছে। এই কথা শুনে উল্টো কিনসির কিছুটা জেলাস হয় যে স্কটের লাইফে নতুন মেয়ে কিভাবে আসলো। এরপর এরা সবাই থিয়েটারের ভেতর বসে পড়ে। মুভি স্টার্ট হয়, সবাই হাসতে থাকে। সাথে বডিকে জিজ্ঞেস করা হয় যে তোমার ভয় লাগছে না? কিন্তু বডি তো ওই জিনিসগুলো এনজয় করতে থাকে। ইডেন, তার তো এইসব জিনিস একদমই পছন্দ হচ্ছে না। তার শুধু মনে হচ্ছে যে সে গিয়ে কাউকে মেরে ফেলবে। এখানে একদিকে মুভির সিন চলছে, অন্যদিকে ইডেন পালিয়ে গিয়েছে আর গিয়ে সোজা পপকর্ন বিক্রেতার সাথে কথা বলে, তাকে কিস করার চেষ্টা করে। আর তখনই এত জোরে তাকে বাইট করে যে তার পুরো চেহারাটা ছিঁড়ে ফেলে আর পুরোটা খেয়ে ফেলে। চারিদিকে রক্ত আর রক্ত হয়ে যায়। এই কথাটা এখন গেবও বুঝতে পারে যে ইডেন কোনো না কোনো ঝামেলা করবে। এই কারণে সে দৌড়ে বাইরে আসে
আর সে জানতে পারে যে ইডেন ওই লোকটাকে মেরে ফেলেছে। সব জায়গায় শুধু রক্ত আর রক্ত, আর জলদি সবাই বাইরে আসতে শুরু করবে। তো সে প্রথমে ইডেনকে বকা দেয়, আর এরপর এই লোকটার লাশ লুকানোর কথা ভাবে। এখানে কিনসির ডাউট হতে থাকে যে গেব এমন বিহেভ কেন করছে, মুভির মাঝখান থেকে সে কিভাবে চলে যেতে পারে। এতক্ষণ এখানে যখন বডি কফি খাচ্ছিল তখন ভুল করে সেটা তার মার উপর পড়ে যায়। তো নিনা নিজের কফি পরিষ্কার করার জন্য বাইরে আসে, আর সে নিজের চোখে দেখে যে কিভাবে গেব আর ইডেন মিলে ওই পপকর্ন বিক্রেতার লাশটাকে বাইরে নিয়ে যাচ্ছে। নিনা দৌড়ে আসে আর দরজাটাও খোলে, কিন্তু ততক্ষণে দরজাটা ওই থিয়েটারের ভেতরে বদলে যায়, আর ওখান থেকে লোক বাইরে বের হতে থাকে। ততক্ষণ এখানে অন্য দরজা দিয়ে, অর্থাৎ ওয়াশরুমের দরজা দিয়ে গেব বাইরে আসে, আর নিনাকে বলতে থাকে যে আপনাকে এত প্যারেশন কেন দেখাচ্ছে। নিনা বলে যে আমি দেখেছি তুমি আর ইডেন মিলে একটা লোকের লাশ বাইরে নিয়ে যাচ্ছ। তো গেব বলে যে আপনার হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে, এখানে এমন কিছুই হয়নি। আর তখন এখানে বাকি লোকেরাও চলে আসে, তো কথাটা অন্যদিকে ঘুরে যায়। এখন এখানে ডানকান আসে, যে স্কটের খুব প্রশংসা করে যে তুমি তো আসলে খুব ভালো মুভি বানিয়েছো। স্কট এখানে কিনসিকে রাতে হতে চলা পার্টির জন্য ইনভাইট করে যায়। সবাই এখানে রাতে হতে চলা পার্টিতে পৌঁছে যায়, আর তারা একসাথে এনজয় করতে থাকে। কিনসি খুব একা ফিল করতে থাকে, আর সাথে এমনও মনে হয় যে তার যেন স্কটকে দরকার। এখন এখানে গেব ইডেনের উপর এতটাই রেগে আছে যে তাকে এক সাইডে কোণায় নিয়ে গিয়ে সোজা তার গলা চেপে ধরে, আর বলে যে আজকের পর যদি এমন কাহিনী করো তাহলে আমি তোমাকে ওই দরজার ভেতরে ফেলে দেব যেখান থেকে তুমি এসেছো। আর ইডেন ওখান থেকে মুখ গোমরা করে চলে যায়। গেবের মুড খারাপ হয়ে যায়, এই কারণে সে কিনসিকে বলে আমার শরীরটা ভালো লাগছে না, আর আমাকে হয়তো এখান থেকে যেতে হবে। কিনসি তাকে থামাই, কিন্তু গেব থামে না আর ওখান থেকে চলে যায়। ওদিকে টাইলার জ্যাকের সাথে বসে আছে, ভালো ভালো কথা বলছে। আর তখন এখানে কথা ওঠে যে মুভির সিনগুলো এত সুন্দর কিভাবে হতে পারে, এদের কাছে এত টাকা কোথা থেকে এসেছে। এখন টাইলার হাসতে থাকে আর জ্যাকিকে বলে যে তুমি কি জানো না যে সিনগুলো কিভাবে শ্যুট হয়েছে? অবশ্যই এটার ভেতরে চাবির ব্যবহার করা হয়েছে, সেই চাবি যেগুলো আমাদের কাছে থাকে। তো জ্যাকি এমন ফেস বানাই যে সে কিছুই জানে না। তখনই টাইলার তার সামনে চাবি বের করে। জ্যাকি বলে ও আচ্ছা। টাইলারের ডাউট হয় যে জ্যাকির ব্রেন থেকে কিছু জিনিস গায়েব হতে শুরু করেছে, আর তার এখন সবকিছু মনে নেই। অন্যদিকে আমরা কিনসিকে দেখি যে পুরো পার্টিতে একা একা ঘুরছে, সে প্যারেশান হচ্ছে। তখন স্কটটাকে বলে যে আমার তোমার সাথে কথা বলার আছে। কিনসি স্কটকে সাইডে নিয়ে যায় আর বলে যে হ্যাঁ আমি জানি যে তুমি অ্যাবির সাথে রিলেশনশিপে আছো, আমার এতে কোনো প্রবলেম নেই। তো স্কট হাসতে থাকে আর বলে যে না এমন কিছুই না, সেই শুধু আমার ফ্রেন্ড। আসলে আমি একটা কলেজে অ্যাপ্লাই করেছিলাম, আমি আমার মুভি পাঠিয়েছিলাম, আর সেখানে আমি সিলেক্ট হয়ে গিয়েছি। আর হতে পারে তারা আমাকে জলদি ডেকে নিবে, তাই আমি এই শহরটা ছেড়ে চলে যাচ্ছি। তখন গিয়ে কিনসি বুঝতে পারে যে আসলে ব্যাপার হলো স্কট এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে। তার মন থেকে খুব খারাপ লাগে। কিনসি যে আবার নিজের ইমাজিনারি ওয়ার্ল্ডে পৌঁছে যায় নিজের মাইন্ডকে ব্যবহার করে, কিন্তু আজ রাতে সেই সব জায়গায় স্কটকে দেখতে পাই। স্কট বলে যে তুমি আমাকে তোমার ব্রেন থেকে বের করতে পারোনি, বরং তুমি আমাকে শুধু ইমাজিন করে যাচ্ছ, এই কারণে আমি তোমার সাথে সব জায়গায় আছি। কিনসি আবার নিজের ব্রেন থেকে বাইরে চলে আসে, আর এই সময় টাইলার তার সাথে দেখা করতে আসে। টাইলার বলে যে আমার খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। আমি জ্যাকের সাথে বসেছিলাম, আর সে চাবিগুলোর ব্যাপারে কিছুই জানে না। আসলে সে জলদি 18 বছরের হতে চলেছে, আর সবচেয়ে বড় প্রবলেম হলো টাইলারও জলদি কিছু মাসের মধ্যে 18 বছর হয়ে যাবে। 18 বছর হলেই বা বলা যায় কোনো অ্যাডাল্ট মানুষই এই চাবিগুলোর ব্যাপারে বেশি কিছু মনে রাখতে পারে না। যদি এমনটা হয়ে যায় তাহলে খুব বড়সড় গন্ডগোল হয়ে যাবে। তখন কিনসি তাকে শান্ত করায় আর বলে যে এমন কিছুই হবে না, আর তারা এটার কোনো সলিউশন বের করে নিবে। ওদিকে গেব আর ইডেন যে বুলেটে তারা কেপ থেকে পেয়েছে সেটার উপর তারা পুরোপুরি এক্সপেরিমেন্ট করে, সেটাকে খুব গরম করে এবং একটা মোল্ডের ভেতর ঢেলে দেয়, আর সেটা দিয়ে তারা একটা চাবি বানিয়ে নেয়। তারা ভাবে যে হয়তো তারা চাবি বানিয়ে ব্ল্যাক ডোর ওপেন করে ফেলবে, তারা ওমেগা কির কপি করে নিবে। এখন দেখা যাক তারা কি সেটা করতে পারবে নাকি। এরপর একটা পোর্ট বা বন্দর দেখা যায়। ইডেন এখানে একা দাঁড়িয়ে আছে যাতে কেউ তার সাথে দেখা করতে আসে। একজন ফিশারম্যান বা জেলে তার সাথে দেখা করতে আসে আর তাকে এখান থেকে যেতে বলে যে এই জায়গাটা সেফ না, এখান থেকে চলো। কিন্তু এতক্ষণে গেব চলে আসে আর পেছন থেকে তার গায়ে চাবিটা লাগিয়ে দেয়। তখনই দেখা যায় যে ওই লোকটা মস্টার হওয়ার বদলে জ্বলে ছাই হয়ে গিয়েছে, আর তার পুরো বডি একদম কয়লার মতো হয়ে গিয়েছে। গেব এই কথায় খুব রেগে যায় যে চাবিটা কাজ করেনি, আর তার কাছে কেপ থেকে পাওয়া শুধু একটা বুলেটই বাকি আছে। যদি সে ঠিকঠাকভাবে এক্সপেরিমেন্ট না করে তাহলে এই চাবিটা কখনোই ঠিকভাবে কাজ করতে পারবে না। মানে হলো যে ব্ল্যাক ডোর সেটা কখনোই খুলবে না। এখন ইডেন ওই মরা লোকটার বডি নিয়ে জঙ্গলের ঘরটার ভেতর চলে আসে। সেই সাথে আমরা বক্সের ভেতরে কিনসির ভয়কে দেখি, যেটা কিনসি তার ব্রেন থেকে বের করে দিয়েছিল, আর সেটা এখনো মরেনি। এটা একটা মেয়ে রাক্ষস ছিল। আসলে গাইস এটা কিনসি, কিন্তু খুব ভয়ঙ্কর রূপে, আর সে ইডেনকে সবসময় মারতে চায়। এই কারণে ইডেন তাকে ধরে ফেলে, তাকে খাবার দেয়। এখানে গেব বলে যে এখন আমাকে জানতেই হবে যে চাবিটা কিভাবে তৈরি হবে, আর এই জন্য আমাকে কিছু একটা ভাবতেই হবে। ওদিকে কি হাউসে কিনসি ব্রেকফাস্ট বানিয়েছে। টাইলারের বডি এখানে আছে। আজ এদের মা নিনার নতুন অফিসের ফার্স্ট ডে। নিনা এখনো জবে জয়েন করেনি,
সে নতুন বাড়িতে রেনোভেট করার কাজ করে, কিন্তু এবার সে একটা থিয়েটারের অফার পেয়েছে যেখানে পুরনো থিয়েটারকে তাকে রেনোভেট করে একটু ভালো করতে হবে। আর নিনা সেটার জন্য যাচ্ছে। পরিষ্কার বোঝা যায় তার এতটা বাড়ির কাজের প্রতি ইন্টারেস্ট নেই, বাচ্চারাই তার খেয়াল রাখে। তো তার বাচ্চারাই তাকে সবকিছু মনে করিয়ে দেয় যে আপনাকে পার্কিং নিতে হবে, নিজের লাঞ্চ করে নিতে হবে। এখানে কিনসি আর টাইলার নিজেদের স্কুলে যাচ্ছে, যেখানে এরা নিজেদের মতো কথা বলে যে এরা জলদি নিজেদের মেমোরি নিয়ে প্যারেশানা হতে চলেছে, কারণ এদেরও বার্থডে চলে আসবে কিছু সময়ের মধ্যে। সেই সাথে তারা দুজন জ্যাকি আর গেবের ব্যাপারে কথা বলে, কারণ জ্যাকের কাছ থেকেই জানা গিয়েছে যে মেমোরি গায়েব হয়ে যাচ্ছে। তো কিনসির হঠাৎ মনে পড়ে যে সে কখনই গেবের ব্রেনে যায়নি, যদিও সে স্কটের ব্রেনে গিয়েছে, কিন্তু গেবের ব্রেনে যাওয়ার আইডিয়া তার মাথায় আসেনি। কলেজে গেব আসে আর কিনসির সাথে ভালো মতো কথা বলতে থাকে। এখন যেমনটা আমরা জানি যে এদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল, তো গেব কিনসিকে একটা ডেটের জন্য বলে, কিনসি তাকে মানা করতে পারে না আর হ্যাঁ বলে দেয়। নিনা একটা থিয়েটারকে ভালো মতো রেনোভেট করছে, সে নিজের কাজ করছে। তখন এখানে একটা লোক আসে যার নাম যশ, আর সে নিনাকে ফালতু জ্ঞান দিতে থাকে যে তোমার পুরনো দেয়াল আর পুরনো ফ্লোর এমনই রাখা উচিত, এটার উপর নতুন টাইলস লাগানো উচিত না, কারণ এতে পুরনো লোক চলে যায়। নিনা কিছুটা রেগে যায় আর যশকে পরিষ্কারভাবে বলে দেয় যে আমাকে আমার কাজ শেখাবে না, আমি ভালোভাবেই জানি আমার কাজ কি। যশও এখান থেকে একটু রেগে চলে যায়। বডিকে দেখা যায় যে নিজের নতুন ক্লাসে এসেছে, তো সবার কাছে নিজের ভ্যাকেশনের হোমওয়ার্ক আছে যে তুমি ছুটির পর কি করেছো, কি শিখেছো, সেটার একটা ড্রয়িং এঁকে নিয়ে আসতে হবে। সব বাচ্চারা নিজেদের মতো জিনিস বানাচ্ছে। যখন বডির নাম্বার আসে তো বডি বলে যে আমি এমন একটা চাবি খুঁজে পেয়েছি যেটাতে আমি পুরো একটা কার উঠিয়ে ফেলতে পারি আর গোল গোল ঘোরাতে পারি। এত অ্যামেজিনারি জিনিস কোনো বাচ্চা কিভাবে বানাতে পারে? তাই সব বাচ্চারা হাসতে থাকে। আর ম্যামও বলে যে পরের বার থেকে বডি নিজের কাজটা একটু সিরিয়াসলি নেবে। কিন্তু ওখানে শুধু একটা মেয়ে আছে যে বডির কথাই হাসে না, বরং সিরিয়াসলি নেই, আর বলে যে আমার তো এই কথাটা একদম রিয়েল মনে হচ্ছে, কিন্তু এটা পসিবল কিভাবে? এই মেয়েটার নাম জ্যামি, আর সে জ্যামিকে চেক করার জন্য তাকে বলে তুমি সবার আগে আমার থেকে এই চাবিটা নিয়ে দেখাও, কারণ ডজ এদের থেকে কখনোই চাবিটা নিতে পারবে না। আসলে বডি সবাইকে ডজ ভাবে, কিন্তু জ্যামি সহজে ওই চাবিটা নিয়ে নেই। তো বডির মনে হয় যে সে তার ভালো বন্ধু হতে পারবে। সে জ্যামিকে অনেক কিছু বলে দেয়, কি হাউসের ব্যাপারেও বলে, চাবিগুলোর ম্যাজিকের ব্যাপারেও বলে। অন্যদিকে টাইলারকে দেখা যায় আর জানা যায় যে যশ, যে একটু আগে নিনার সাথে ঝগড়া করে এসেছে, সে টাইলারের ক্লাসের হিস্ট্রি টিচার। এই সময় এখানে জ্যাকি চলে আসে। এখানে একটা সিক্রেট টেস্ট হতে চলেছে। এমনিতে তো টাইলার জ্যাকের ব্রেনে সে বইগুলো ঢুকিয়ে দিয়েছিল, তো জ্যাকের সবকিছু মনে থাকা উচিত, কিন্তু সে এতটাই ঘাবড়ে যায় যে সে বলে আমার কিছুই মনে নেই, আমার সাথে এমনটা কিভাবে হতে পারে? টাইলার তাকে মনে করানোর চেষ্টা করে যে একটা কোয়েশ্চেন তো পড়ে দেখো, তোমার সবকিছু মনে পড়ে যাবে। কিন্তু জ্যাকে নিজের পেপারটা নিয়ে টিচারকে দিয়ে দেয় আর বলে যে আমাকে 0 দিন, আমি এই ভ্যাকেশনে একদমই পড়াশোনা করিনি। আর টাইলার বুঝতে পারে যে জ্যাকি এবার মেমোরি লস করেছে চাবিগুলোর ব্যাপারে। অন্যদিকে এখানে কিনসি এখন এবিকে সবকিছু দেখাতে থাকে যে স্কটের ফ্রেন্ড ছিল এবং যে এদের মুভিটা এডিট করেছে। এখন এবিও যখন প্রথমবার এই চাবিগুলোর জাদু দেখে তো সেও খুব শকড হয়ে যায়। এখন এখানে বাকি সব বন্ধুরাও বসে আছে। এইসব লোকেরা তো চাবিগুলোর ব্যাপারে ভালোভাবেই জানে, তো এরা হাসি মজা করতে থাকে যে যখন আমরাও জানতে পেরেছিলাম তখন আমাদেরও এমন শকিং মোমেন্ট হয়েছিল। এরপর এরা নিজেদের মধ্যে কথা বলে যে এদের মুভির খুব ভালো রেসপন্স এসেছে, তো কেন এরা সেকেন্ড পার্ট বানাবে না। তখন এখানে কিনসি স্কটকে বলে তোমার সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত। এখন স্কট দাঁড়ায় আর সবাইকে বলে যে সে অ্যাপ্লাই করেছিল, যদি সেটা হয়ে যায় তাহলে হয়তো তাকে এখান থেকে যেতে হবে। সবাই একটু রেগে যায় আর কিছুটা খুশিও হয় যে চলো ভালোই হয়েছে, স্কট একটা ভালো অপশন পেয়ে যাবে, সে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। কিন্তু যাওয়ার আগে যেন স্টোরিটা পুরো করে দেয়। তো স্কট বলে যে পারফেক্ট, আমি একদমই স্টোরিটা পুরো করে যাব। কিনসি তাকে দেখে হাসতে থাকে আর গেব এই সব কিছু নোটিস করতে থাকে। সে তো একরকম ডজি, আর সে বুঝতে পারে যে কিনসির মনে এখনো স্কট আছে। এদিকে বডি জ্যামের সাথে বের হচ্ছে, নিনা তাকে নেয়ার জন্য আসে, আর তখনই তার দেখা আবার ওই লোকটার সাথেই হয়ে যায়, অর্থাৎ যশের সাথে। আর জানা যায় যে এই দুজন প্যারেন্টস তো আগে থেকে একে অপরের সাথে পরিচিত। যাই হোক, ভালো কথা হলো বাচ্চারা একে অপরের সাথে বন্ধু হয়ে গিয়েছে। এরপর রাত হয়ে যায়, কিনসি আর গেব একসাথে ঘুরতে বের হয়। এরা ডিনার করতে থাকে। গেব তো আর আসল মানুষ না, সে হলো ডজ। এই কারণে সে কিনসির কাছ থেকে কথার ছলে এটা জানার চেষ্টা করে যে চাবিগুলো কিভাবে তৈরি হয়। তার মনে হয় যে কিনসি অবশ্যই জানে যে চাবি বানানোর উপায় কি, কিন্তু কিনসি এখানে কথা শুনে একটু রেগে যায় আর বলে তুমি কি আমার কাছে এটা জানতে চাও? তো গেব বলে না না, আমার মনে হলো তোমার কাছে চাবি থাকে তো হয়তো তুমি এটা জানবে, কারণ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তো কিনসি পরিষ্কার মানা করে দেয় যে চাবি কিভাবে তৈরি হয় এই ব্যাপারে সে কিছুই জানে না। গেবের খুব খারাপ লাগে, সে অন্য কিছু ভাবতে থাকে। এরপর তারা দুজন বাড়ি আসে এবং নিজেদের মধ্যে কিছুটা মোমেন্ট শেয়ার করে। আর তখন কিনসির মাথায় আসে যে তার গেবের ব্রেনের ভেতর যাওয়া উচিত। এই কারণে সে গেবকে বলে আমায় তোমার ব্রেনের ভেতর যেতে হবে, আমি শুধু দেখতে চাই যে তোমার ব্রেনে কি আছে। গেব এই সময় পরিষ্কার মানা করে দেয়, সে বলে যে আমি রেডি না, কারণ গেব ভালোভাবেই জানে যে কিনসি যদি গেবের মাথায় একবার যায় তাহলে গেবের রহস্য ফাঁস হয়ে যাবে। কিনসি বলে যে তুমি তো আমার ব্রেনে গিয়েছিলে,
আমরা সবাই একে অপরের ব্রেনে কতবার গিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কেউ তো তোমার ব্রেনে যায়নি। গেব বলে যে দেখো আমি এই ব্যাপারের জন্য একদমই প্রিপেয়ার্ড না। তবে কিনসি জেদ করতে থাকে। গেব জোরে চিৎকার করে যে দূরে থাকো আমার থেকে। সে কিনসির সাইডে দাঁড়িয়ে পড়ে। কিনসি গেবকে বলে তুমি এখন এখান থেকে যেতে পারো। গেবের মনে হয় যে তার হাত থেকে সবকিছু চলে গিয়েছে। মানে ডজ বুঝে যায় যে কিনসি তার সাথে আর বেশি কথা বলবে না। জ্যাকি আর টাইলারকে দেখা যায়। জ্যাকির আবার নিজের মেমোরি ফিরে আসে আর সে টাইলারকে বলে আমি কিছুই জানি না যে ওই মোমেন্টে আমার কি হয়েছিল। আমি চাবিগুলোর ও কি হাউসের সত্যি সবকিছু ভুলে গিয়েছিলাম। আমি বইগুলোও পড়েছিলাম, কিন্তু না জানি হঠাৎ করে আমি ব্ল্যাক হয়ে গিয়েছিলাম, কিছুই মনে করতে পারছিলাম না। টাইলার তাকে বলে তুমিও তো এই কথাটা জানো যে অ্যাডাল্ট হলে ম্যাজিক মনে থাকে না। তখন জ্যাকি বলে হ্যাঁ আমি এই কথাটা জানি, কিন্তু এমনটা কিভাবে হবে? আমি যদি তোমাকেও ভুলে যাই। টাইলার বলে যেমন কিছুই হবে না, তুমি শুধু নিজের ব্রেনের উপর জোর দাও আর আমরা এই জিনিসগুলো মনে রাখার চেষ্টা করব। এই কারণে এখন জ্যাকি আর টাইলার দুজনে মিলে নিজেদের ওইসব মেমোরি নিয়ে একটা ভিডিও রেকর্ড করে নেয় যে কিভাবে তারা হাউস অফ কির ভেতরে দেখা করেছে। এদের কাছে অনেকগুলো চাবি আছে, প্রত্যেকটা চাবির আলাদা আলাদা প্যাটার্ন আছে, প্রত্যেকটা চাবির আলাদা আলাদা ম্যাজিক আছে। ডস নামের একটা মেয়ে ছিল, এরা সবাই তাকে মেরে ফেলেছে। এখন এটা করার ফলে যখনই জ্যাকি এই ভিডিওটা দেখবে তখন তার সবকিছু মনে পড়ে যাবে। কিনসি স্কটের সাথে বাইরে আসছে। এরা দুজন নিজেদের মতো কথা বলে। স্কট যদি চলে যায় তাহলে তার কেমন লাগবে, আর যদি স্কট ফিরে না আসে তাহলে কেমন হবে? দুজনের মধ্যে ভালোই কথা চলছিল। তখন এখানে গেব আসে। এই চক্করে দুজন আলাদা হয়ে যায় আর স্কট এখান থেকে চলে যায়। কিন্তু কিনসি এই সময় গেবের সাথে কথা বলে না আর এখান থেকে চলে যায়। তখন এখানে ইডেন আসে। সে গেবকে উস্কাতে থাকে যে আমরা একে মেরে ফেলছি না কেন, তুমি চাওটা কি? তখন গেব মানা করে যে না, এখন আমরা ওকে মারতে পারবো না, সে আমাদের অনেক কাজের। আর সেই সাথে তার একটা আইডিয়াও আসে। এখন সে কোথা থেকে চাবিগুলো খুঁজতে পারবে বা বলা যায় যে বানাতে পারবে। নিনা মিউজিয়ামের ওনারের সাথে কথা বলতে থাকে। সে জানতে পারে যে একটা সময় ছিল যখন সে র্যান্ডেলকেও চিনত আর তার কাছে র্যান্ডেলের অনেক মেমোরি আছে। তো নিনার মনে হয় হয়তো সে তার সাথে অবশ্যই কথা বলবে। সে নিজের বাড়ির দিকে যাচ্ছে, কফি নিচ্ছে। তখন এই যশের সাথে তার দেখা হয়। যশ তাকে অযথাই কফি অফার করে। এখানে সে মাফ চায় আর বলে যে দেখুন আমি জানি যে আমি আপনার সাথে ভুলভাবে কথা বলেছিলাম আর আপনি আমাকে রং বা ভুলও প্রমাণ করে দিয়েছেন। আমি এটার জন্য অনেক রিসার্চ করেছি। সে নিনাকে অনেকগুলো পিকচার বা ছবি দেয়, অর্থাৎ যে ধরনের মিউজিয়ামটা ছিল আর ওটার ভেতরে সেই রকমই জিনিস ব্যবহার করা হয়েছিল, যেমন দেয়াল ছিল আর ফ্লোর ছিল। তো এই সব কিছুর ডিটেলিং সে নিনাকে বের করে দিয়েছে। নিনা খুব ইমপ্রেস হয়। এই চক্করে এদের দুজনের কথাবার্তা শুরু হয়ে যায়। জানা যায় যে যশের স্ত্রী লাস্ট ইয়ার মারা গিয়েছে আর তাদের এই শহরটা খুব পছন্দ ছিল। এই কারণে সে নিজের মেয়ে জ্যামিকে নিয়ে এই শহরে চলে এসেছে। সে বাচ্চাদের পড়াতে শুরু করেছে আর সেইখানে হোস্টেলে থাকে, অর্থাৎ যে স্কুলের হোস্টেল যেখানে বাচ্চারা থাকে। তো এই চক্করে যশকে টাকাও দিতে হয় না। এরপর যশকেই দেখি যে নিজের এই হোস্টেলের ভেতর ঢুকে। সে নিজের রুমের ভেতর যায়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যেমনটা সে বলেছে যে হাউস অফ কি সে একদমই চেনে না, কিন্তু তার রুমের ভেতর হাউস অফ কির একটা পুরো বাড়িটা বানানো আছে। এর মানে পরিষ্কার যে যশ আগে থেকেই এই বাড়ির ডিটেলিংয়ের ব্যাপারে জানতো। এখন সে কে এটা তো গাইস আমরা পরেই জানতে পারবো। কিনসিকে দেখা যায় যে টাইলারের সাথে বসে আছে আর তাদের দুজনের টেনশন হচ্ছে যে জ্যাকির মেমোরি একদম চলে গিয়েছে। সবচেয়ে বড় প্রবলেম এটা যে যদি এভাবেই চলতে থাকে তাহলে একদিন টাইলারের মেমোরি চলে যাবে। তখন কিনসিকে সবকিছু সামলাতে হবে আর কিনসিও যখন বড় হয়ে যাবে তখন সবকিছু বডিকে সামলাতে হবে। আর এরা কখনোই ওই ছোট বাচ্চার সাহায্য করতে পারবে না, কারণ বিশ্বাসই করবে না। এরপর গেব এই সময় বাড়িতে পৌঁছেছে আর ভাবছে যে সে কিনসির সাথে দেখা করবে, কিন্তু আসলে গেব শুধু একটা প্রি প্ল্যানিং করে এসেছে যে যখন কিনসি বাড়িতে থাকবে না তখনই সে আসবে। বডি বলে যে না, কিনসি তো এখন বাড়িতে নেই। তো গেব বলে চলো কোনো ব্যাপার না, আমি পরে এসে দেখা করব, আমি শুধু তোমার জন্য চকলেট এনেছিলাম। ছোট বাচ্চা চকলেট দেখেই পটে যায় আর সে গেবকে ভেতরে ডেকে নেই। বডি এখানে পেট ভরে সব কোল্ড ড্রিঙ্কস আর চকলেট খেয়ে ফেলে। এখানে গেব তাকে বলে চলো না, বাড়িতে কেউ নেই, আমাদের তো মজা করা উচিত। বডিও এখানে গেবের কথা মানে আর অনেক চাবি আনতে থাকে। গেব আর বডি দুজনে মিলে খুব মজা করে, বাড়ির ভেতরে ভাঙচুর করে, কিন্তু তাদের কাছে চাবি আছে। শেষে গেব বডিকে মানায় যে আমার শুধু একবারই ঘোস্ট কিটা চাই। বডি মানা করে না আর সে গেবের জন্য ঘোস্টকে নিয়ে আসে। ওদিকে কিনসি অ্যারিনের সাথে দেখা করতে আসে। সে তার সাথে প্রায় দেখা করে, কথা বলে, কিন্তু অ্যারিন তার কোনো রেসপন্স করে না। তখন এখানে নার্স আসে। সে কিনসিকে বলে তুমি কত ভালো মেয়ে যে সবসময় এনার সাথে দেখা করতে আসে, কেউই এনার সাথে দেখা করতে আসে না। আর কিনসি বলে আমি কেন আসবো না, আমি তো এনার বেস্ট ফ্রেন্ডের মেয়ে। আর তখনই হঠাৎ কিনসির মাথায় আইডিয়া আসে। তার অ্যালির বলা কথা মনে পড়ে, কারণ যখন র্যান্ডেল অর্থাৎ তার বাবা আর তার বাকি সব বন্ধুরা তারা যখন বড় হয়েছে তখন তাদের চাবিগুলোর ব্যাপারে কিভাবে মনে থাকতো। তখন তার অ্যালির বলা কথা মনে পড়ে যে তারা চাবিগুলো মনে রাখার জন্য একটা আলাদা টেকনিক ব্যবহার করত। এই সময় সে তাড়াতাড়ি টাইলারকে কল করে
আর এখানে আসতে বলে। অন্যদিকে আমরা দেখি যে বডি যখন গেবকে ঘোস্ট কিটা দিয়েছে, গেব নিজের মজা করার জন্য সেখান থেকে ঘোস্ট হয়ে যায়। এখানে আসলে ডজ তার তো শুধু চাবিগুলোর ব্যাপারে কথা বলার ছিল, তো এই কারণে সে সোজা এদের যে গ্র্যান্ডফাদার ছিল তার কাছে পৌঁছায়। আর এখন কথার চলে সে তাকে ফাঁসানোর চেষ্টা করে যে সে কিন্সির বয়ফ্রেন্ড আর তাকে কিন্সিকে একটা গিফট দিতে হবে। এমন একটা চাবি আছে কি যেটা দিয়ে তাকে খুশি করানো যায়। তো এই গ্র্যান্ডফাদার ইমপ্রেস হয়ে যায়। সে বলে, আচ্ছা তুমি তাহলে চাবি বানাতে চাও? তো গেব বলে, আমি জানি না যে চাবি কিভাবে বানাতে হয়। তখন গ্র্যান্ডফাদার একটা বড় সিক্রেট রিভিল করে যে যদি তুমি কোনো চাবি বানাও তাহলে তাতে নিজের কিছু রক্তের ফোঁটা দিতে হবে, তবে গিয়ে ওই চাবিটা তোমার হতে পারবে আর তুমি এটা খুলতে পারবে। এখন গেব তার কোয়েশ্চেনের আনসার পেয়ে গিয়েছে। ফাইনালি সে ওই ব্ল্যাক ডোর ওপেন করার চাবিটাও বানাতে পারবে। এরকম বলা যায় যে কোনো ধরনের চাবি এখন সে বানাতে পারবে। এই কথা শুনে সে আবার নিজের বডিতে ফিরে আসে। বডি তাকে থামায়, কিন্তু তার আগে সে বডিকে ইগনোর করে এখান থেকে চলে যায়, কারণ স্বাভাবিকভাবেই ডজের কাজ হয়ে গিয়েছে। অন্যদিকে টাইলার কিন্সির কাছে পৌঁছায়। সে জিজ্ঞেস করে, তুমি আমাকে তো এমার্জেন্সিতে কেন ডাকলে? কিন্সি বলে, অ্যালি বলেছিল যে যদি তারা অ্যাডাল্ট হয়ে যায় তবুও জিনিসগুলো মনে রাখার জন্য তাদের কাছে কোনো ট্রিক ছিল। তো কেন আমরা এরিনের ব্রেনে যাই? তাহলে অবশ্যই তার ব্রেন থেকে আমরা কিছু না কিছু পেতে পারি। তো তারা প্রথমে এরিনের কাছে মাফ চায়। তারা এরিনের ব্রেনে যেমনই চাবি ঢোকায়, তো সবচেয়ে বড় ব্যাপার হলো সবসময় যেমন একটা ডামি দাঁড়িয়ে থাকে, এবার এরিনের কোনো ডামি দাঁড়িয়ে নেই। আসলে ওই ডামিটা গেল কোথায়? কিন্সি আর টাইলার দুজনে এরিনের ব্রেনের ভেতরে চলে যায়, যেটার ভেতরে ডজও গিয়েছিল। সেখানে শুধু বই আর বই পড়েছিল, কিন্তু এবার কলেজেরই সিন, কিন্তু সবগুলো দরজায় বন্ধ। যদি কোনো দরজাও খোলে তো সেটার ভেতরে মেমোরি দেখা যায়। আজও তাদের মেমোরির ভেতর র্যান্ডেল আছে, কিন্তু তখন এদের দুজনের উপর খুব ভয়ানক অ্যাটাক হয়। অনেক অনেক বই আর মেমোরি সব উপর থেকে পড়তে থাকে। কোনো মতে এরা দুজন একটা শেলফের ভেতরে ঢুকে পড়ে, আর যখন দরজা খোলে তো আবার একটা আলাদা ক্লাসরুমের ভেতরে পৌঁছায়। এই জায়গার ভেতরে অ্যারিন এত বছর ধরে আটকে আছে। আসলে অ্যারিন জানে না যে সে অনেক বুড়ো হয়ে গিয়েছে, এমনকি র্যান্ডেলের এত বড় বড় বাচ্চা হয়ে গিয়েছে, র্যান্ডেল মারা গিয়েছে, এত কিছু হয়ে গিয়েছে, এই ব্যাপারে সে কিছুই জানে না। টাইলার বলে যে আমরা আপনাকে বাইরে নিয়ে যাচ্ছি, আমরা আপনার সাহায্য করব। আর অ্যারিনের তো হুঁশি উড়ে গিয়েছে যে তার সাথেই সব কিছু হলোটা কীভাবে। অবশেষে অ্যারিনকে বাইরে নিয়ে আসা হয়। সে নিজেকে দেখে যে অনেকটাই বুড়ো হয়ে গিয়েছে, আর সে নিজের বডি থেকে চাবিটা বের করে, আর যে তার প্যারালাইজড বডিটা ছিল সেটার ভেতরে সে ফাইনালি চলে আসে, আর সে সুস্থ হয়ে যায়। আর এখানেই শেষ হয় লক অ্যান্ড কি সিরিজের সিজন 2 এর পার্ট 1 ভিডিও। পরের এপিসোডগুলো নিয়ে দেখা হচ্ছে পার্ট 2 ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।